হোসেন সাহেবের কাছ থেকে ধার করে এই দোকানটা দিয়েছিলাম। টাকাটা ফেরত দেওয়ার সময় চলে এসেছে। আর কিছুদিন পরেই পুরো টাকা ফেরত দিয়ে দিতে পারবো। দোকানের আজকের লাভের কিছু টাকা রেখে দিয়েছি, বাকিটা রাজুকে দিয়ে পাঠিয়ে দেই। রাজু, রাজু, এদিকে আয় বাবা। বাবা, ডেকেছিলে? আমি তো আমার কাজ রেখে তোমার কাছে ছুটে এসেছি। বলো, কেন ডেকেছ আমাকে? হ্যাঁ বাবা, এই টাকাগুলো বাড়িতে তোর মার কাছে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে ভাই, তোমাকে হোসেন সাহেব পাঠিয়েছে নাকি? বসুন বসুন, এই জায়গাতে বসুন। হ ভাই, আমারে হোসেন মিয়া পাঠাইছেন। তোমার এই দোহান এখন থেকে হোসেন মিয়ার। তুমি টাকা শোধ করতে পারো নাই, তাই এই দোকান উনি নিজের নামে কইরা নিছেন। কিন্তু টাকা পরিশোধের জন্য তো এখনো অনেক সময় বাকি আছে। আর আমি তো সব টাকা দিয়েই দেব। সময়ের ভেতরে সব আমি পরিশোধ করে দেব। আমি সব টাকা গুছিয়ে রেখেছি। আমারে এই সব বইলা লাভ নাই। এই কাগজে সব লেখা আছে, তোমার টিপ সই আছে। দেখো, দিয়া দেখতে পারো। হ্যাঁ, আমি টিপ সই করেছিলাম, কিন্তু সেটা তো অন্য কাজের জন্য। এ তো অন্যায়। উনি যা করেছেন সেটা সম্পূর্ণ অন্যায়। উনি এভাবে আবার দোকান নিয়ে যেতে পারেন না। এই দোকানটাতেই আবার পেট চলে। আমার কিচ্ছু করার নাই, তোমার দোকানটা ছাইরা দিতে হইব। এইখানে কিছু টাকা আছে, এইগুলা নিয়ে দোকানটা ছাইরা দাও। আমার টাকা চাই না, আমি মোড়লের কাছে যাব এর বিচার চাইতে। দেখি তিনি কি বলেন। তুমি মোড়লের কাছে যাইবা? মোড়ল আর হোসেন মিয়া অনেক ভালো বন্ধু, তা কি তুমি ভুইলা গেছ? এতে তোমার বিপদ আরো বেশি হইব। হয়তো গ্রামটাও ছাড়তে হইতে পারে। আমি জানি আমি অন্যায়ের শিকার। আচ্ছা ঠিক আছে, আমি এ দোকান ছেড়ে দিচ্ছি। ঠিক একদিনের বিচার করবেন, আমি বলে রাখলাম। মাজেদ আলী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দোকান থেকে বেরিয়ে চলে আসে। এরপর সে বাড়ির পথে হাঁটতে থাকে আর নিজে নিজে বলে, আমি দোকানটি ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু সৃষ্টিকর্তা সব দেখেছেন। তিনি একদিনের জবাব দেবেন। আমার সংসার ঠিক কষ্ট করে আমি চালিয়ে নেব। অবশেষে মাজেদ আলীর দোকানটা আমি আমার নামেই কইরা নিলাম। দোকানটা অনেক ভালো জায়গাতে। আমার বড় ভাইয়ের এরকম একটা জায়গায় দোকানের খুব শখ। যাক, দোকানটা অবশেষে আমার হাতেই চলে আইলো। লোকটা অনেক কষ্ট পাইছে। আরে তাতে আবার কি রে, আমি তো আর কিছু বুঝি না রে, আমি শুধু নিজেরটা বুঝি। তুমি এখন যাও। আরে রুনা আর জামাই বাবাজি যে, তোমরা কোনো খবর না দিয়েই চইলাইছো, তা বেশ ভালোই করছো। ভাইয়াটারে দেখতে মন চাইছিল। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল বাবা, তাই খবর না দিয়ে হঠাৎ ছুটে এলাম। যাই হোক, তুমি এই সময় বাড়িতে থাকবে ভাবতেই পারিনি। আচ্ছা বাবা, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো? বাবা, আমি খুব ভালো আছি। তোমরা আইসা খুব ভালো করছো, খুব ভালো করছো তোমরা। জামাই বাবাজি, তা খুব ভালো হইছে। যাও, ভেতরে গিয়া হাত মুখ ধুইয়া বিশ্রাম করো। হাত মুখ ধও, তারপর কিছু মুখে দাও, তারপর কথা কমুনি, কেমন? আপনার মাইয়ার জামাই তো দোকানের খবরটা জানতে পারলে খুব খুশি হইব। আরে তা খুব খুশি হইব না মানে হইব। জামাই অনেকদিন ধরে এমন একটা জায়গাতে দোকান চাইতেছিল। আমি জানাবো সময় মতো অবশ্যই। তোমারে তো যাইতে বললাম। এত কষ্ট করে সব কাজ ফেলে এখানে এলাম। আমি এসেছি তোমার বাবা দোকানটি দখল করতে পারলো কিনা সেটার খোঁজ নিতে। ওই দোকানটি যে আমার খুব দরকার। তোমার তো ভালো ভালো জায়গায় অনেকগুলো দোকান আছে, আবার এই দোকানটিও তোমার প্রয়োজন। হ্যাঁ, ওই দোকানটা আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এরকম একটা জায়গায় দোকান হচ্ছে স্বর্ণের খনি। তা অত স্বর্ণ দিয়ে কি করবেন দুলা ভাই? আপনার তো আর কোনো কিছুর অভাব নেই, সাথে আছে শ্বশুরের সম্পত্তি। আরে রূপা যে, এসো এসো, তোমার তো খোঁজই পাওয়া যায় না। আরে রূপা, কেমন আছিস? এসেই তোর খোঁজ করছিলাম।
তুই নাকি বাগানে ব্যস্ত। ওই আর কি আপা, আমি ছোট্ট একটা বাগান করেছি, সেখানেই ব্যস্ত ছিলাম। তা শ্যালিকা, এই বাগানের মালি না হয় তুমি, কিন্তু তোমার মনের বাগানের মালিকে আমরা কবে দেখব? দেখবে দেখবে, বাবা যখন বড়লোক ছেলে খুঁজে পাবে রূপার জন্য, তখনই দেখবে বাবা অনেক বড়লোক ছেলের সাথেই রূপার বিয়ে দেবেন। তাই বুঝি? নিশ্চয়ই শীঘ্রই দেখতে পাবো। দেখবেন তো অবশ্যই দুলা ভাই, তবে বড়লোক কোনো ছেলে নয়। আমি সৎ মানুষকেই বিয়ে করব, আমি হারামের টাকা চাই না। এসব বিধাতা সইবেন না দুলা ভাই। সৎ মানুষ? সৎ মানুষ শুধু গল্পে খুঁজে পাওয়া যায়, বাস্তব জীবনে সৎ মানুষ কখনোই খুঁজে পাবে না তুমি। সবাই নিজের স্বার্থ খোঁজে, বুঝলে? সৎ মানুষ অবশ্যই আছে দুলা ভাই, সৎ থাকাটাই স্যার স্বার্থ। আর একদিন আমি তাকে ঠিক খুঁজে পাবো, বিধাতা আমারটা কখনোই ফেলবেন না। দোকানটা তো চলে গেল, এখন কিভাবে কি করব বুঝতে পারছি না। আয় রোজগারের একটা রাস্তা তো বের করতেই হবে। তুমি চিন্তা করো না বাবা, একটা উপায় নিশ্চয় পাওয়া যাবে। কি উপায় যে পাওয়া যাবে তাই ভাবছি। আমাদের চাষের জমিটা তো বেশ উর্বর ছিল বাবা, চলো আমরা সেটাতেই সবজি চাষ করি না? ওই জমিটা তো অনেকদিন ধরে পতিত পড়ে আছে রে। এখন এখন কি আর সেখানে চাষ করা যাবে রে? কেন যাবে না? আমরা আবার সেটাকে উর্বর করে তুলবো। চলো কাজে নেমে পড়ি। হ্যাঁ তাই চল, দেখা যাক কতদূর কি করতে পারি, তা না হলে খাবো কি রে। এরপর তারা মাঠে যায়। মাজেদ আলী আর রাজু মিলে জমিকে চাষযোগ্য করে। বাবা, আমরা আমাদের জমিতে পটল চাষ করব। এবছর পটলের বেশ দাম। এটা কিন্তু ভালো বুদ্ধি রে বাবা, চল আমরা বাজার থেকে পটলের লতি কিনে আনি। ঠিক আছে বাবা, চলো। এই পটল দিয়েই আমাদের অভাব দূর হয়ে যাবে। তুমি দেখে নিও বাবা। বাবা, আমার একটা অনুরোধ ছিল। বল মা, তোর মনের ইচ্ছা বল। আমার অনেক দিনের ইচ্ছে, আমি একজন সৎ মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। আমাকে একজন সত্যিকারের সৎ মানুষ খুঁজে পেতে সাহায্য করুন বাবা। আমি তোর ব্যবহারে খুব সন্তুষ্ট হয়েছি মা। এই নে, এটা রাখ। এটা একটা পটল গাছ মা। তুই এই গাছটি লাগিয়ে ভালো মতো যত্ন করিস। এই পটল গাছটায় সময় মতো একটা সোনালী পটল হবে। শুধুমাত্র একজন সৎ লোকই এই পটল গাছের সোনালী পটলটি তুলতে পারবে। তোর যদি মন চায়, তুই সেই সৎ লোককে বিয়ে করতে পারিস। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। আরে, আমার স্বর্ণের হারটি তো গলাতেই ছিল, কোথায় যে খুলে পড়ে গেল। বাড়িতে কেউ আছেন? জি, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এ বাড়িতে রূপা নামের কেউ আছে নাকি? জি, আমার নামই রূপা। এই গলার হারটি আপনার? এখানে আপনার নাম লেখা আছে, এই যে দেখুন। আরে, এই হারটি তো আমার, আমার খুব প্রিয় হার। এটা আমি হারিয়ে ফেলেছিলাম। আপনি কোথায় পেলেন? রাস্তা দিয়ে আসার সময় কুড়িয়ে পেয়েছি। নিন, হারটি যত্ন করে রাখুন। আমার যে কি ভালো লাগছে। তা কি নাম আপনার? আমার নাম রাজু। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো আমার হারটি আর খুঁজেই পেতাম না। নিশ্চয়ই পেতেন, কোনো না কোনো সৎ মানুষ অবশ্যই আপনার হারটি ফিরিয়ে দিত। সবাই বলে সৎ মানুষ কখনোই বাস্তবে পাওয়া যায় না, সবই গল্প গাথা। মন থেকে কিছু চাইলে তা নিশ্চয়ই পাওয়া যায়। গাছটি তো পটলে ভরে গেছে, কিন্তু আমি তো সোনালী পটল দেখতে পাচ্ছি না। তাহলে কি এখনো সময় হয়নি? এই যে মা, তুমি এইখানে? আমি তোমারে সব জায়গায় খুঁজে বেড়াইতাছি। হ্যাঁ বাবা, আমি গাছগুলোতেই পানি দিচ্ছিলাম। কিছু বলবে? হ্যাঁ, একটা দারুণ খবর আনছি। আমি তোমার বিয়া ঠিক কইরা ফালাইছি। বিশাল বড় লোকের একমাত্র পোলা। বাবা থামো, আমি কোনো বড়লোক ছেলেকে বিয়ে করতে চাই না। আমি শুধু একজন সৎ মানুষকেই বিয়ে করতে চাই।
সৎ মানুষ আর সৎ মানুষ, ও সব সৎ মানুষ রূপকথা গল্পে খুঁজে পাওয়া যায়, বাস্তবে সৎ লোক বলতে কিচ্ছুটি নাই, বুঝলা? না বাবা, সত্যি আছে, আমি জানি আছে, আর আমি তাকে খুঁজে ঠিকই বের করব। তুই কেমনে তারে খুঁজা পাবি, আর তুই কেমনেই বুঝবি সে সৎ কিনা? সাধু বাবা আমাকে এই পটল গাছটি দিয়েছে। এই গাছের সময় মতো সোনালি পটল ফলবে, যে পটলটি তুলে নিতে পারবে সেই প্রকৃত সৎলোক। যত সব বাজে কথা, গাছে নাকি সোনালি পটল ফলবো, সব ওই সাধু বাবার বুজরুকি আর কি। আমি এই গাছ তুইলা ফালামু, এই সোনালি পটল ওর মাথাটাই নষ্ট করছে। না বাবা, এই কাজটি করো না, তোমার পায়ে পড়ি, এই কাজটি তুমি করো না, গাছটি তুমি তুলে ফেলো না বাবা। আমি ঠিক করছি, ওই বড় লোকের পোলার লগেই আমি তোর বিয়া দিম। সৎ লোক দিয়ে কিছু হয় না, জীবনে শুধু টাকার প্রয়োজন রে, টাকা টাকা। হে কি করলে বাবা, আমার গাছটি তুমি তুলে ফেলে দিলে। না জানি কে এত সুন্দর পটল গাছটা ফেলে দিয়েছে। যাকগে, এখানে পটল গাছটি পুতলাম, বাবা নিশ্চয় অনেক খুশি হবে। আরে, আপনি এখানে কি দেখছেন অমন করে? আরে আপনি, আমি সাধু বাবার ওখান থেকে আসছিলাম, একটা সুন্দর পটল ক্ষেত দেখে দাঁড়িয়েছি, ভাবলাম একটু দেখেই যাই, তাই দেখছিলাম। এই গাছের পটলগুলো সত্যিই খুব সুন্দর, দেখে মনে হয় গাছগুলোর অনেক যত্ন করা হয়। এই পটল ক্ষেতটি আমাদেরই। তাই নাকি? বাহ, আপনার পটল ক্ষেত তো খুব সুন্দর। আমারও একটা পটল গাছ ছিল, সাধু বাবা দিয়েছিলেন আমাকে, বলেছিলেন গাছটাতে একটা সোনালী পটল ফলবে, আর সেই সোনালী পটলটি ফললেই আমার ইচ্ছে পূরণ হবে, আমি পেয়ে যাব প্রকৃত সৎলোককে, আর আমি চাইলে তাকে বিয়েও করতে পারবো। তাই নাকি? দারুণ ব্যাপার তো। কিন্তু এখন তো আর জানার কোনো উপায় নেই, কারণ পটল গাছটি তো আর নেই। যাই হোক, আসি আমি। কি সহজ সরল মেয়ে, সত্যিকারের সৎলোক কি আসলেই পাওয়া যায়? যাই হোক, নিশ্চয়ই বিশ্বাসে অনেক কিছু মিলিয়ে দেয়। আমি আর সময় নষ্ট না করে গাছে পানি দেই। আরে, এই গাছটি তো আমি সেদিন রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, এখন দেখি এটাতে সোনালী পটল ফলেছে। গাছটি ওই মেয়ের নয় তো? আমি যাই, পটলটি বরং রূপা নামের ওই মেয়েটিকে দিয়ে আসি। কাকে চাই? রূপা আছে? আমার রূপার সাথে একটু প্রয়োজন ছিল। আসেন আসেন, আপনি আমার সাথে আসেন। আয় পোলা, তুমি মাজেদ আলীর পোলা না? জি সাহেব। সাহেব সাহেব, এই ছেলে ছোট আপার সাথে দেখা করতে এসেছে। রূপার সাথে দেখা করতে আইছো? রূপার সাথে তোমার কি প্রয়োজন শুনি? তেমন কিছু না সাহেব। সাহেব, আমি রূপাকে শুধু এই সোনালী পটলটি দিতে এসেছি। রূপার গাছটি আমি রাস্তায় কুড়িয়ে পেয়ে পুঁতে দিয়েছিলাম, সেই গাছে এই সোনালী পটল ফলেছে। আমি এটা রূপার জন্য নিয়ে এসেছি। তা এইটা যে রূপার গাছ, তুমি কি কইরা বুঝলা বলো তো আমারে? রূপা আমাকে অনেক আগে এই সোনালী পটলটির গল্প বলেছিল, আমি তাই পটলটি পেয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, আমারে দাও এই পটলটা, আমি রূপার হাতে পৌঁছাই দেবনি। আমি তাহলে আসি সাহেব। এই পোলা পটলটা নিয়ে আইছে, তার মানে রূপার হিসাব মতো এই পোলাই রূপার বর হইব। মাঝে তালির পোলা রূপার বর হইব, এ আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই হইতে দেব না। তাইলে কি করবেন সাহেব? এই পটল কিছুতেই রূপার হাতে পৌঁছাইতে দেওয়া যাব না। এই টাকাগুলা আমার গত মাসের ব্যবসার লাভের টাকা, এই টাকাগুলা আর ওই পটলটা আমার ঘরে রাইখা আসো, যাও। আচ্ছা আচ্ছা সাহেব, যাইতাছি। ঘর খালি, এই সুযোগ শ্বশুর আব্বার ঘর থেকে টাকা পয়সা হাতানোর। আমি জানি শ্বশুর আব্বার ঘরে অনেক টাকা রাখা আছে। এই যে পেয়ে গেছি টাকাগুলো, এক্ষুনি এগুলো চলে আসবে আমার পকেটে। শ্বশুর আব্বা কখনোই সন্দেহ করবে না।
আর জানতেই পারবে না। কারণ শ্বশুর আব্বা জানে আমি অনেক বড় লোক, আমার টাকার কোনো দরকার নেই। কিন্তু আমার অনেক 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 টাকা চাই। কিন্তু এটা কি? এমন অদ্ভুত পটল তো জীবনেও দেখিনি। এটা এখানে কি করছে? নিশ্চয়ই ভুল করে কেউ নিয়ে এসেছে। এটা ফেলে দেই। বাবা, 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 আপনি? তুমি এই ঘরে কি করতাছ আজিজ? না বাবা, মানে আমি এসেছিলাম, মানে আমার আর কিছু বুঝার বাকি নাই। তুমি এক্ষুনি এই বাড়ি ছাইরা চইলা যাও, বাইরে যাও, আর কখনোই আসবা না। টাকা পয়সার চাইতেও সততার মূল্য অনেক বেশি, সেইটা আমি হারে হারে বুঝছি। যাও, বাইরে যাও। আমাদের পটল বিক্রি তো এবার ভালোই হয়েছে। এরকম বিক্রি হলে তো আমাদের খাওয়া পড়ার আর কোনো সমস্যা হবে না। তা ঠিক বলেছ বাবা, আমরা আরো ভালো ফলনের চেষ্টা করব। মাজেদ আলী, মাজেদ আলী, বাড়ি আসো। আরে হোসেন সাহেব যে, আপনি আমার বাড়িতে? তোমার যা পাও না আমি তোমারে দিতে আইছি মাজেদ আলী। একটা এই যে এই পটল, আরেকটা এই যে আমার মাইয়া রূপা। রূপা? হ্যাঁ, রূপা অবশেষে তার সৎ মানুষরে খুঁজা পাইছে, যারে সে জীবন সঙ্গী হিসেবে চাইছিল। আমিও আমার ভুল বুঝবার পারছি। টাকাই সবকিছু না, সততার মূল্যই বেশি। আজকে আমার বড় জামাই যদি সৎ হইতো, তাইলে সে আমার ঘরে ঢুইকা চুরির চেষ্টা করতো না। যাই হোক, আমি রাজুর সঙ্গে রূপার বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। এ তো আমাদের জন্য আনন্দের সংবাদ, আমাদের জন্য ভারী খুশির খবর। আসুন, ভেতরে আসুন, ভেতরে বসে আলাপ করি। আসুন আসুন। এবারও গেল, এবারও হলো না গো, সব সবজি মরে গেল এবারও। গত বছরও এমন হয়েছিল, শীতের সময় সব সবজি মরে গিয়েছিল। এমন হলে তো চলা মুশকিল হয়ে পড়বে। কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না বউ। গত বছর আলু চাষের সময়ও এমন হয়েছিল, সব আলু গাছ মরে গেল। এবার টমেটো গাছগুলোরও একই অবস্থা। আমি কত চেষ্টা করি, এরপরেও গাছগুলোকে বাঁচাতে পারি না আমি। আমিও তো কিছুই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আপনি তো চেষ্টার কোনো কমতি করছেন না, তার আগে তো বেশ ভালোই ফলন হতো। আমি নিজের হাতে সার তৈরি করি, তুমি তো জানোই, কত যত্ন করে কাজ করি। এরপরেও এইরকম অবস্থা হচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না আমি। অথচ পাশের ক্ষেতটা দেখো, কি সুন্দর টমেটো ফলেছে। হ্যাঁ, দেখলেই চোখ জুড়িয়ে যায়, কি দারুণ টমেটো ফলেছে। অথচ 1 বছর আগেও শফিকের ক্ষেতে সব সবজি মরে যেত। আমাদের সব সবজি মরে যায়, কেমন একটা মরক লাগে বলো। এমন হতে থাকলে তো শেষমেশ জমি বন্ধক দিয়ে সংসার চালাতে হবে। আর তো কোনো উপায় দেখছি না, কি করা যায়? চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, তার উপর ভরসা করুন। চলুন এবার বাড়ি চলুন, গিয়ে কিছু মুখে দেবেন। আরে ভাইজান, কোথায় যাচ্ছ? সবজি খেতে গিয়েছিলাম ভাই, এখন বাড়ি ফিরছি। তোমার সবজি ক্ষেতের অবস্থা তো দেখলাম ভাইজান, সব সবজি মরে গিয়েছে। গত বছরও তো সব সবজি মরে গিয়েছিল। হ্যাঁ ভাই, সেটাই ভাবছি কিভাবে কি করা যায়। হ্যাঁ দেখো, কি আর করবে, বাবার দেয় জমিটা বাদে সম্বলই বা আছে কি তোমার? সেটাও যদি ঠিকঠাক সবজি না হয়, তাহলে তোমরা চলবে কি করে বলো? দেখা যাক কি করা যায়। দেখো ভাই, আমার আবার সবজি ক্ষেতের ফলন চমৎকার, অনেক সুন্দর টমেটো ফলেছে এবার। ভালো লাভ করতে পারবো মনে হয় এবার। হ্যাঁ দেখলাম, অনেক চমৎকার ফলন হয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখো, আবার নজর দিও না জানো, তোমার তো সব সবজি মরে যায়, দেখা যাবে শেষে আমারও সব সবজি মরে যাবে। আমি তাহলে আজ আসি, অনেক কাজ আছে আমার।
নতুন আছে সবজি হলো চোখ লাগাবে। তোমার সবজি ফলবে কি করে শফিক ভাই? সার তো আমি নিয়ে যাচ্ছি, আর তোমার জন্য তোমার সবজির খাবার রেখে গেলাম। রফিক, রফিক, বাড়ি আছিস নাকি? আরে ভাইজান, তুমি কি ব্যাপার? কোনো দরকার ছিল ভাইজান? মানে হ্যাঁ, একটু দরকার ছিল। আমাকে কিছু, আবার কিছু টাকার প্রয়োজন আর কি। আমাকে কিছু টাকা দিতে পারবি? টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই ভাইজান। আমি শুধু কিছু টাকা ধার নিতে চাইছি। ধার দিতে পারবি? আমি যেভাবেই পারি তোর সমস্ত টাকা শোধ করে দেব। তা তুমি কিভাবে শোধ করবে ভাইজান? তোমার তো সবজি খেতে সবজিই ফলছে না। সবজি না হলে বিক্রি করবে কিভাবে? আর টাকাই বা দেবে কিভাবে? আমি যেভাবেই পারি তোর টাকা দিয়ে দেব ভাই। তুই একবার একটু আমার উপকার কর। আমি কোনো টাকা দিতে পারবো না ভাইজান, আমার কাছে কোনো টাকা নেই। আমি অল্প কিছু টাকাই ধার চাচ্ছি রফিক, দে না রে। দুঃখিত ভাইজান, আমার পক্ষে কোনো টাকাই দেওয়া সম্ভব না। তুমি এখন এসো তো ভাইজান, যাও যাও যাও, আমার জরুরি কাজ আছে। শেষ পর্যন্ত জমিটা বন্ধক দিয়েই দিতে হলো। বাবার দেয়া জমিটা এভাবে বন্ধক দিতে হবে কখনো ভাবিনি, কিন্তু এছাড়া তো কোনো উপায় ছিল না। মোড়লের কাছে জমি বন্ধক রেখেই চলতে হবে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। এই যে ভাই, দয়া করে একটু শুনবেন কি? আমাকে ডাকছেন ভাই? হ্যাঁ ভাই, আমার একটু প্রয়োজন ছিল। জি বলুন। আমার এই টাকার থলেটা একটু কিছুক্ষণের জন্য রাখতে হবে। আমি এই কাছেই একটা কাজে যাব আর আসব, কেমন? কিন্তু এতগুলো টাকা এভাবে আমার কাছে রেখে যাওয়া কি ঠিক হবে? আপনি আমাকে চেনেন না তো, চেনেনও না, জানেনও না। কোনো সমস্যা নেই, আমার শুধু এমন একজনকে দরকার যে কিনা এই থলেটা কিছুক্ষণের জন্য নিজের কাছে রাখবে। ঠিক আছে, দিন তাহলে। ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার থলেটা রাখার জন্য। না 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 না, ঠিক আছে, এই যে নিন আপনার থলে। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিন। না না ভাই, কিচ্ছু দেখতে হবে না, আমি জানি সব ঠিক আছে। আপনি একজন সৎ মানুষ, সেটাও আমি জানি। আচ্ছা ভাই, আমি তাহলে আজ আসি। একটু দাঁড়ান ভাই, এই যে এই জিনিসটা নিয়ে যান, এগুলো আপনার কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু এ তো ফুলকপির বীজ। আমি তো সব চাষেই ব্যর্থ হই, আমি কি করব এগুলো দিয়ে? এবার আর হবে না ভাই, এগুলো শুধু আলো আর তাপ দরকার। আশা করি আপনার উপকার হবে। আমি আজ আসি ভাই। এই বীজগুলো দিয়ে নাকি এবার সফল হব। সফল যে কিভাবে হব, আর আমার জমিই বা কোথায় বীজ লাগানোর জন্য? দেখা যাক কি হয়। সৃষ্টিকর্তা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন সেটাই দেখব আমি। বীজগুলো যে জ্বলে গেল, হায় হায় সৃষ্টিকর্তা, তুমি না জানি আর কত পরীক্ষায় ফেলবে আমাকে।
এ কি বিপদ! বেলা তো অনেক হয়ে গেছে, যাই গিয়ে রান্নাটা সরাই। আরে এ কি, এটা এলো কোথা থেকে? আরে এটা তো বেশ ভালো জাতের ফুলকপি মনে হচ্ছে। যাই আজ এটাই রান্না করি কে। রাবেয়া, রাবেয়া! কি গো, আপনার ঘুম ভাঙলো? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনাকে একটা জিনিস দেখাবো বলে। আসুন না, এইদিকে আসুন, আসুন এইদিকে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে এগুলো এলো থেকে? তাহলে কি লোকটা তো বলেছিল এগুলোর শুধু আলো আর তাপ দরকার, তার মানে আগুনের আলো আর তাপ এগুলো থেকে গাছ গজাতে সাহায্য করেছে। হা, একটা ফুলকপি তুলে রান্না করেছি, চলুন খাবেন, চলুন। দাঁড়াও, আগে ফুলকপিতে আমার তৈরি সার ছিটিয়ে দেই। শুধু আমরা খেলেই হবে, গাছগুলোকেও তো খাওয়াতে হবে নাকি? রাবেয়া, রাবেয়া! কি হয়েছে গো? এই সারের বস্তা এলো থেকে? এটা তো আমার সারের বস্তা না। কি বলছেন? কিন্তু কি করে বুঝলেন যে এটা আপনার রাখা সারের বস্তা না? হ্যাঁ, এই যে দেখো, এটার মুখ লাল সুতো দিয়ে সেলাই করা, আর আমার বস্তার মুখ সবসময় আমি কালো সুতো দিয়ে সেলাই করি। আরে তাই তো দেখছি, সেলাই দেখেও তো মনে হচ্ছে তাড়াহুড়ো করে করা। সারগুলোর গন্ধ যেন কেমন মনে হচ্ছে। থাক, এ জিনিস গাছে ছিটিয়ে কাজ নেই, এটা বরং এখানেই থাক। ভাইজানের বস্তার সারের কোনো তুলনাই নেই। ভাইজানের সার আমার জমিতে ব্যবহার করেই তো আমি আজ মালদার। আজও সারের বস্তা আমি নিয়ে যাব, আর ভাইজানের গাছের জন্য রেখে যাব বিষ। বাহ, আজ বেশ তরতাজা বোধ হচ্ছে, মনে হচ্ছে শরীরে কোনো ক্লান্তি নেই। কি গো, আপনার ঘুম ভাঙলো? হ্যাঁ গো, আজ শরীরটা বেশ ঝরঝরে লাগছে। বাহ, বেশ তো, তাহলে জলদি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার খাবার দিচ্ছি। তুমি খাবার দাও, আমি এক্ষুনি আসছি। রাবেয়া, মা রাবেয়া! আরে বুড়িমা, আসুন আসুন, ভেতরে আসুন বুড়িমা। বিপদে পড়ে এসেছি মা, শরীরটা একদম ভালো নেই। ভাবলাম রফিকের বাড়ি গিয়ে দেখি কিছু খেতে পাই কিনা, কিন্তু রফিকের মেজাজ তো খুব খারাপ দেখলাম। ওর জমিটা নাকি মোড়ল দখল করে নিয়েছে, এখন কথা বলার অবস্থায় নেই, তাই চলে এসেছি তোর কাছে। কি বলছেন কি বুড়িমা? এতদিনের জমি তাদের বাবার দেয়া ছিল, জমিটা সেটা মোড়ল দখল করে নিল, এ তো অন্যায়। আরো খবর আছে, রফিকের সবজি গাছও তো সব মরে গিয়েছিল, কি জানি একটা সার দিয়েছিল জমিতে। আহ, কি দুঃখের ব্যাপার। আচ্ছা বুড়িমা, বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। নিন বুড়িমা, খাবার খেয়ে নিন। বাহ, চমৎকার তরকারি তো। আমাদের বাড়ির ফুলকপি বুড়িমা। তাই নাকি? খুব সুস্বাদু। আরে কি ব্যাপার, এই তরকারি খাওয়ার পর আমার শরীর খুব ভালো লাগছে। জ্বর ছিল আমার, এখন মনে হচ্ছে একদমই চলে গেছে। আমার জমিও গেল, ফসলও গেল, সর্বনাশের আর কিচ্ছু বাকি নেই।
আমি এখন পথের ফকির হয়ে গেলাম। আমার কি হবে, কি করব, আমি কিছুই ভেবে পাচ্ছি না। ভাই, ও ভাই, একটু শুনবেন? জি, আমাকে ডাকছেন? হ্যাঁ ভাই, আমার এই টাকার থলেটা একটু কিছুক্ষণের জন্য রাখতে হবে। আমি এই কাছেই একটা কাজে যাব। টাকার থলে? জি ভাই, অনেক টাকা আছে এতে। যদি আপনার কাছে কিছুক্ষণ রাখতেন, আমি ওই কাজটা সেরেই আসতাম আর কি। জি জি, অবশ্যই, থলেটা আমার কাছে দিন। আপনি নিশ্চিন্ত মনে কাজে যান, বুঝলেন? যাক, কিছু টাকা পাওয়া গেল। লোকটি তো বলেছিল এর মধ্যে অনেক টাকা আছে। এবার দেখি এর মধ্যে কত টাকা আছে। আরে, এখানে তো কিছুই নেই, শুধু একটা চিরকুট। চিরকুটে কি লেখা আছে দেখি। লেখা, লোভ করা ভালো নয়, লোভী লোকদের এমনই শাস্তি হয়। রাবেয়া, এভাবে আমাদের দিন ফিরে পাবো কখনো ভেবেছিলে তুমি? সবই সৃষ্টিকর্তার ইচ্ছে গো। আপনি অনেক কষ্ট করেছেন, সৃষ্টিকর্তা সেই চেষ্টারই ফল দিচ্ছে। হ্যাঁ গো, সেই লোকটাকে সৃষ্টিকর্তাই পাঠিয়েছিলেন আমার জন্য, যিনি এই আশ্চর্য ফুলকপির বীজ দিয়েছেন আমাকে। এই ফুলকপি খেয়ে সবারই উপকার হচ্ছে, রোগ সেরে যাচ্ছে, মানুষের উপকারে কাজে আসতে পেরেছি, সেটাই খুশির ব্যাপার। খুশির মধ্যে একটা দুঃখের সংবাদ দিই। আমি খবর পেয়েছি রফিক ভাই নাকি খুব অসুস্থ। কি বলছো রাবেয়া? আমি তো কিছুই জানি না। চলো, আমরা রফিককে দেখে আসি, চলো। আমি ভাবছি অন্য জিনিস। কি ভাবছো? আমি ভাবছি আমাদের কাছে তো আরেকটাই ফুলকপি আছে, সেটা রফিক ভাইকে দিয়ে দেওয়া যায় না? রফিক ভাই খেয়ে তাহলে সুস্থ হয়ে যেত। তুমি ঠিকই বলেছ বউ। ঘরের উপকারেই যদি কাজে না আসি, পরের উপকার কি করে করব? শফিক সাহেব, শফিক সাহেব, বাড়িতে আছেন নাকি? জি ভাই, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি মোরল সাহেবের কর্মচারী। মোরল সাহেব অনেকদিন ধইরা বাতের ব্যথায় আক্রান্ত। তিনি আপনার কাছ থেকে আপনার আশ্চর্য ফুলকপি কিনে নিতে চায়। কিন্তু আমার কাছে তো আর একটাই ফুলকপি আছে। সেইটাই বিক্রি করেন। মোরল সাহেব 3 গুণ দাম দিতে রাজি আছেন। আরে ভাইয়া, ভাবি, তোমরা? ভাই, তুই এত অসুস্থ, আমাকে কিছু জানাসনি তুই? লজ্জায় জানাইনি ভাই, কোন মুখে তোমার সামনে যাব? আমাকে মাফ করে দাও ভাইজান। তোমার বানানো সার আমি চুরি করে নিজের গাছে দিতাম, আর তোমার আর তোমার সারের বস্তার জায়গায় বিষের বস্তা রেখে দিতাম। অনেক অন্যায় করেছি তোমার। আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। তুই আর ওসব নিয়ে ভাবিস না ভাই, আমি কিছু মনে রাখিনি। তুই চিন্তা করিস না, তুই একদম সুস্থ হয়ে যাবি। এই যে নে। ভাইজান, এ তো সেই ফুলকপি, তাই না? যা সব রোগের মহা ঔষধ। হ্যাঁ রে, তুই এটা খেলেই একদম সুস্থ হয়ে যাবি, আবার আগের মতো কাজ করতে পারবি। ভাইজান, আমার আরেকটা অনুরোধ ভাইজান, আমাকে আর একলা করে দিও না। আমি তোমাদের সাথেই থাকতে চাই ভাইজান। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা সবাই এখন থেকে একসাথেই থাকবো, বুঝলি? তোর কোনো ভাবতে হবে না। হ্যাঁ ভাই, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে। রসুলপুর নামে ছোট্ট একটি গ্রামে শিবু ও তার স্ত্রী বাস করত।
দুজনের সংসার, তারপরেও শিবু ঠিক মতো সংসার চালাতে পারত না। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? একটু জল দাও তো, গলাটা একটু ভিজাই। এই নাও জল। কি গো, তোমায় অমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? কি আর হবে, ওরা কপালে যেমন হয় তেমনটি হয়েছে। আহ, অত না পেঁচিয়ে সোজা সাপটা উত্তর দিলেই তো হয়। গিন্নি, আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে ধান করেছিলাম, ভেবেছিলাম ধান বিক্রি করে জমিদারের সব ঋণ শোধ করব, যা বাকি থাকবে তা দিয়ে সংসার চলবে। তা মাঠের সব ধান নষ্ট হয়েছে নাকি শুধু তোমারটাই নষ্ট হয়েছে? আমারটাই বেশি নষ্ট হয়ে গেছে, অন্যদের অল্প অল্প নষ্ট হয়েছে। তা অন্যরা কি করে চাষ করে আর তুমি কেমন করে চাষ করো? প্রতিবার সকলে তাদের ফসল ঘরে নিয়ে যায়, আর তোমাকে কোনোদিন ফসলও ঘরে আনতে দেখলাম না। অকর্মা লোক একটা। সবাই যেমন করে করে চাষ করে আমিও তো তেমন করেই চাষ করি, কিন্তু আমারটা যে কেন এমন হয় কে জানে। ইস, মরণ! তা যেটা পারো না সেটা করতে চাও কেন শুনি? তা যেই ফসল লাগালে না খেয়ে থাকতে হয় সেই ফসল লাগাও কেন? মাঝে পড়ে জমিদারের ঋণের বোঝা বইতে হয়। আহ গিন্নি, এমন করে বলছো কেন? আমি কি সব ইচ্ছে করে করি? ইচ্ছে করে করো কি করো না সেটা আমার জেনে লাভ নেই। জমিদারের টাকা ফেরত দেবে কি করে সেটাই চিন্তা করো। এটা কি শিবুদের বাড়ি, তাই না? শিবুকে ডাক দে তো। শিব, এই শিব, বাড়িতে আছো নাকি? কে? কে ডাকে? আমি জমিদারের লোক। জমিদার মশাই তোমাকে ডাকছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। জমিদার মশাই, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠাতেন, আমি গিয়ে দেখা করে আসতাম। আমি ওই দিক দিয়ে একটু কাজে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোকে একটু বলে যাই। টাকা নিয়ে তো তোর কোনো আর খোঁজই নেই রে। আমি ভালো বলে তো তোদের কিছু বলি না, অন্য কেউ হলে টের পেতিস, বুঝলি? আপনার মনে তো অনেক দয়া, আপনার সাহায্যের জন্যই তো দুটো খেতে পারি। থাক থাক, অত তেল মারতে হবে না। শোন, তোকে 2 মাস সময় দিলাম, এই 2 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তোর এই ভিটে মাটি আমি নিয়ে নেব। তখন বউকে নিয়ে গাছ তলায় থাকতে হবে। জমিদার মশাই, একটু দয়া করুন, আর একটু সময় বাড়িয়ে দিলে ভালো হতো। এটাই আমার শেষ কথা, কথাটা মাথায় রাখিস। আয় চল। কি গো, এবার কি করবে? জমিদারের টাকার সুদ দিবে কি করে? এবার কি আমাদের গাছতলায় থাকতে হবে? খিদে খেয়েছে বাবা মা তোমার মতন অকর্মা ঠেকির কাছে বিয়ে দিল, আমার জীবনটাই শেষ হয়ে গেল। আহ গিন্নি, একটু চুপ করবে? একটু একটু শীত পড়তে শুরু করলো। সকালে শিবুর ঘরের দরজায় বসে সীমা মুরগিগুলোকে ঘর থেকে বের করছিল। এক মাস তো পেরিয়ে গেল, জমিদারের টাকা কিভাবে শোধ করবে ভাবলে কিছু? না গো গিন্নি, কোনো পথই তো বের করতে পারছি না। গিন্নি, মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? এই শীতের সময় সবাই একটু গরম গরম আর ভালো খাবার খেতে চায়। সকাল সকাল বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে পড়ে। তোমার তো বেশ কিছু মুরগি হয়েছে, আমরা ভাত আর মুরগির মাংস রান্না করে বিক্রি করতে পারি, চলো। হ্যাঁ, বুদ্ধিটা তো ভালো, কিন্তু কোথায় বিক্রি করবে? শিপনদার কাছ থেকে একটা ভ্যান গাড়ি ভাড়া নিয়ে হাটেই বিক্রি শুরু করব। ঠিক আছে, চলো তাহলে।
আজ থেকেই শুরু করি। তুমি শিপনদার থেকে ভ্যান গাড়িটি আনো। গরম গরম ভাত ও দেশি মুরগির মাংস। আহ, গরম গরম ভাত আর দেশি মুরগির মাংস কে খাবে? আগে এলে আগে পাবেন, শেষে এলে এই সুস্বাদু খাবার আর পাবেন না। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। কি গো, সে সকালে বের হয়েছি, কেউ তো এখনো এলো না। এই এতগুলো মাংস ভাত আমরা কি করব? আর একটু দেখি গিন্নি, যদি কেউ আসে। এদিকে সন্ধে হবার পথে, চলো বাড়ি ফিরে যাই। এই ভর সন্ধ্যাবেলা আর কেউ আসবে না। মোটে কপালে ভাত জুটে না, আর এতগুলো ভাত গোস্ত সব নষ্ট হবে। কি আর করব বলো, কিছুই তো বুঝতে পারছি না। যেটা করতে যাই সেটাতেই তো হাত ফসকে যায়। হায় সৃষ্টিকর্তা, তুমি কি আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে না? শিবু আর তার স্ত্রী বাড়ি ফিরে এলো। কিছু খাবার তারা দুজনে খেলো, আর বাকি খাবারগুলো সব নষ্ট হয়ে গেল। পরের দিনও শিবু ভাত মাংস বিক্রি করতে গেল, কিন্তু সেদিনও কোনো খাবার বিক্রি হলো না। এভাবে 2 দিন পার হলো। কি গো, আজও কি যাবে না নাকি? মুরগিগুলো তো শেষের দিকে। তোমার কথা না শুনে যদি মুরগিগুলো বিক্রি করে দিতাম, তবেও কটা টাকার মুখ চেয়ে দেখতে পেতাম। হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছ। তারপরেও চলো আর কটা দিন দেখি, কোনো না কোনো একটা পথ বের হবেই হবে। ঠিক আছে, চলো তাহলে। কি গো, আজও তো কিছুই বিক্রি হলো না। আমাকে পাগলে কামড়েছে, তাই বলে মনে হয় তোমার কথা শুনেছিলাম। গিন্নি, কাটা ঘায়ে নুনের ছিটা দিও না তো। দিলাম না। এবার চলো বাড়ি ফিরে চলো। এই শীতের মধ্যে প্রতিদিন এভাবে রান্না করো, আর পচে গেলে ফেলে দাও। বাহ 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 বাহ, কি সুন্দর কাজ! রাজা শিবু চরণ আমার। বাবারে, আমায় কটা খেতে দিবি? আমার খুব খিদে পেয়েছে বাবা। আজ কটা দিন হলো পেটে একটা দানাও পড়েনি। খিদে জ্বালায় যে আর হাঁটতে পারছি না রে বাবা। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তোমার যত ইচ্ছে তুমি পেট ভরে খাও। বিনা কারণে তো কত খাবার নষ্ট হচ্ছে, তার চেয়ে বরং তুমি পেট ভরে খাও। কতদিন পরে মাংস দিয়ে ভাত খেলাম, তোরা আমায় পেট ভরে খাওয়ালি, কিন্তু তোদের দেবার মতো আমার কাছে কিচ্ছুটি নেই। না না বুড়িমা, তোমাকে আমাদের কিচ্ছু দিতে হবে না। তোরা খুব ভালো মনের মানুষ। তোরা এই ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ করলি। আমি সৃষ্টিকর্তার কাছে 2 হাত তুলে তোদের আশীর্বাদ করলাম। সৃষ্টিকর্তা তোদের আয় রোজগার বাড়িয়ে দিক, তোদের জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিক, যেন তোরা আরো ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারিস। তাহলে আমরা আসি গো বুড়িমা। ঠিক আছে, ভালো থাকিস তোরা। কি গো, চলো। আর যে বাকি 2টো মুরগি আছে, সেগুলোও রান্না করে নিয়ে যাই। আজ একেবারে সর্বশান্ত হয়ে আসি। গিন্নি, আজই শেষ। আজও যদি বিক্রি না হয় তাহলে আর কোনোদিনও যাব না। চাইলেও যেতে পারবে না। কেন? ঘরে যে চাল মুরগি ছিল, আজ সবকিছুই শেষ। যে চাল ছিল তা দিয়ে নিজেদের কটা মাস চলে যেত। তোমার কথা শুনে সেগুলো শেষ। কাল থেকে দাঁতে দড়ি দিয়ে থাকতে হবে। হ্যাঁ গিন্নি, সবই তো বুঝতে পারছি। তারপরেও চলো, আজকেই শেষ দিন। দেখি সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চান কিনা। ঠিক আছে, চলো তাহলে।
ও দাদা, 1 প্লেট ভাত আর মুরগির মাংস দিন তো। এই নিন দাদা। ও বাহ বাহ, মাংসটার দেখছি খুব স্বাদ। আমি রোজ আসবো খেতে। তা কত টাকা হলো দাদা? এই যে 30 টাকা দাদা। এই নিন টাকা। গিন্নি, আমাদের তো বিক্রি শুরু হয়ে গেছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই মুখ তুলে চাইবেন, এবার নিশ্চয়ই চাইবেন। মাত্র একজনই এসেছে, অত খুশি হইও না, দেখো আর কেউ আসে কিনা। তারপর দেখতে দেখতে শিবুদের সব ভাত মাংস বিক্রি হয়ে গেল। শিবু ও সীমা আনন্দে লাফিয়ে উঠল। গিন্নি, সবকিছুই তো বিক্রি হয়ে গেল, আর তো কোনো কিছুই অবশিষ্ট নেই। হ্যাঁ গো, তা তো দেখছি। আজ কত টাকা বিক্রি হয়েছে, এত টাকা আমি আগে কখনো দেখিনি। টাকাগুলো গুনে দেখো তো। 3 দিনে আমাদের যা নষ্ট হয়েছে সব টাকাই আজ উঠে গেছে। ওমা, তাই নাকি? তুমি সত্যি বলছো? আমার মনে হচ্ছে বুড়িমার দোয়া সৃষ্টিকর্তা কবুল করেছেন। যাও তুমি হিরু দাদার কাছ থেকে মুরগি কিনে আনো, এখন থেকে আমরা প্রতিদিনই বিক্রি করব। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আচ্ছা গিন্নি, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। এভাবে শিবু ও সীমা প্রতিদিন ভাত ও মাংস বিক্রি করত। তাদের অনেক লাভ হতো। অল্প কিছুদিনের মধ্যেই তারা জমিদারের সব টাকা শোধ করে দিল। ভাঙাচোরা বাড়ি থেকে নতুন একটা বাড়ি তৈরি করলো। গিন্নি, আমি ভাবছি এবার একটা হোটেল খুলব। হোটেলের নাম দেব শীতের দিনের মাংসের হোটেল। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমি তোমাকে আর বাধা দেব না। তোমার কথা শুনেছিলাম বলেই তো আজ সুখের মুখ দেখতে পেলাম। হ্যাঁ গিন্নি, আর ভাবছি আর একটা সাইনবোর্ডে লিখে দেব গরিব দুঃখীর জন্য খাবার ফ্রি। হ্যাঁ গো, গরিবের পাশে থাকলে সৃষ্টিকর্তাও আমাদের পাশে থাকবেন। গরিবদের সাহায্য করলে আমরাও সুখী হতে পারবো। এক গ্রামে বাস করত সাগর আর সোহাগ নামের 2 ভাই। তারা তাদের নিজেদের আদি বাড়িতেই থাকে। তাদের পেশা একই ছিল, সেটা হলো মাছ ধরা। 2 ভাই প্রতিদিন সকালে মাছ ধরতে নদীতে যেত। ছোট ভাই সাগরের মাছ ধরার জাল একটু ছেঁড়া ছিল, তাই সে মাছ ধরার জাল দিয়ে মাছ ধরতে পারত না। এর জন্য সোহাগ আর ছোট ভাই সাগর একসাথে মাছ ধরে ওই মাছ বাজারে বিক্রি করত। মাছ বিক্রি করে যে টাকা আয় হতো তা 2 ভাই সমান ভাগে ভাগ করে নিত। এভাবেই তাদের দিন কোনো রকম চলত। হঠাৎ একদিন সাগর বড় ভাইকে বলল, কি হলো ভাইয়া, আজ তুমি মাছ ধরতে যাবে না? না রে সাগর, আজ আবার শরীরটা ভালো লাগছে না, তাই আজ আমি মাছ ধরতে যাব না। আজ তুই চলে যা। ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি আজ তাহলে মাছ ধরতে যাই। কিন্তু তুই সবকিছু করতে পারবি তো? তুই আবার বাজারে গিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি পারবো, এতে না পারার কি আছে। আচ্ছা, আমি এখন যাই, অনেক দেরি হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, তাহলে সাবধানে যা। সাগর ওই বলেই চলে গেল নদীতে মাছ ধরার জন্য। তার ভাগ্যটা সেদিন ভালো ছিল না, সেদিন সে বেশি একটা মাছ পেল না। সাগর বলে উঠল, না, আজ মনে হচ্ছে জালে কোনো মাছ উঠবে না। ভাইয়া না এসে ভালোই করেছে, শরীর এমনিতেই ভালো না, আর আসলে শুধু শুধু বসে থাকতো। আজকে তো মাছ ভালো পেলামই না, যে কটা মাছ পেয়েছি ওগুলো বাজারে বিক্রি করে দেই, না হলে তো খরিদ্দারও পাওয়া যাবে না। সাগর ওই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। বিক্রি করে যা টাকা হয়েছে তাই নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে তার ভাইকে ওই টাকাগুলো সব দিয়ে দিল। মাত্র কটা টাকা দেখে তার ভাই বলে উঠল, কিরে সাগর, আজ এ কটা টাকা কেন? আসলে ভাইয়া, আজ জালে খুব একটা মাছই ওঠেনি। যে কটা মাছ উঠেছিল জালে, ওই মাছগুলো বিক্রি করে যা টাকা হয়েছে তাই এনেছি। কি বলিস তুই? আমি একটা দিন গেলাম না, তাতেই তোর এই অবস্থা। আজই তোর মাছ উঠলো না, তাই না? এ কি ভাইয়া, তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝছি না। তুমি না যাওয়ার সাথে মাছ না ওঠার সম্পর্ক কি?
তুমি থাকলেও তো মাছ মাঝে মাঝে কম ওঠে। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া। তার বুঝবি কি করে? কাহিনী তো অনেক সোজা। আমি আজ নদীতে মাছ ধরতে পারলাম না, আর আজই তুই নদীতে মাছ পেলি না। বল, তুই বেশি মাছ বিক্রি করে আমাকে অল্প মাছের টাকা দিচ্ছিস, তাই না? আর বাদ বাকি টাকা তুই নিজে নিয়ে নিচ্ছিস। না না ভাইয়া, তুমি ভুল ভাবছো। আমি সত্যিই জালে তেমন মাছ উঠাতে পারিনি। তুমি কেন আমাকে ভুল বুঝছো? আমি অত শত কিছু জানি না। আমি আর তোর সাথে কখনো মাছ ধরতে যাব না। তুই দরকার হয় একা মাছ ধরবি, না হলে তোর মাছ ধরাই লাগবে না। আমি এখন থেকে একাই মাছ ধরবো। তুই এক কাজ কর, আমাদের সাথে আর থাকিস না। আমি তোর সাথেও থাকতে চাই না। যে তার বড় ভাইয়ের টাকা চুরি করে, তার সাথে আবার কিসের এক বাড়িতে থাকবো? দরকার নেই। তুই আজই বাড়ি থেকে বের হয়ে যা। জানি না তুই কই যাবি। তুমি ভুল বুঝছো ভাইয়া। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু তুমি একদিন ঠিকই বুঝবে তুমি আজকে যা করলে তা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। আমি তোমাকে বলে দিয়ে গেলাম। সাগর কাঁদতে কাঁদতে চলে গেল। সাগর তার ভাইয়ের বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া নিল। সাগর ও তার স্ত্রী সেখানেই থাকতে শুরু করলো। তার স্ত্রী তাকে বলল, তুমি যে বাড়ি থেকে চলে আসলে, এবার আমরা কি করব? এখন আমাদের চলবে কি করে? তুমি কি কিছু ভেবেছো? কেন, কি আর হবে? আমি আবার মাছ ধরতে যাব, আগে যেমন যেতাম। সবই ঠিক আছে, কিন্তু তোমার জালটা তো সেরা। তুমি কি সেটা ভুলে গেছো নাকি? তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু কি আর করার। ওই ছেঁড়া জাল নিয়েই আপাতত যাই। যদি ভালো মাছ ওঠে কেমন হয়, তারপর একটা ভালো জাল বানিয়ে নেব। এখন যে কটা মাছ উঠবে সে কটাই বেঁচে আসবো। আমাদের তো আর অত খরচ নেই। ওই বলেই সাগর নদীতে মাছ ধরতে গেল ছেঁড়া জাল নিয়ে। প্রায় 2 ঘন্টা পরও একটা মাছ উঠল না। তারপর সে মন খারাপ করে বলল, না, আজ দেখছি খালি হাতেই ফিরতে হবে। একটা মাছও তো উঠলো না। কি আর করার, বাড়ি যাই। এবার আমাদের দিন কেমন কাটবে। বেশ অনেকক্ষণ বসে থাকার পর কয়েকটি চিংড়ি মাছ আর ইলিশ মাছ তার জালে উঠল। ও মা, এ কটা চিংড়ি আর ইলিশ! এ কটা মাছ বিক্রি করে আজকের দুপুরের খাবারই জুটবে না কপালে। কি দিন দিলে তুমি! না হয় এ কটা মাছ নিয়েই বাজারে যাই, না হলে এর চেয়ে বেশি দেরি হয়ে গেলে বাজারে খদ্দেরই থাকবে না। ঠিক তখনই মাছগুলো বলে উঠল, ও ভাই, আমাদের তুমি ধরে নিয়ে যেও না ভাই। আমাদের তুমি চলে ছেড়ে দাও ভাই। আমাদের আমাদের বড্ড কষ্ট হচ্ছে। ইলিশ মাছ আর চিংড়ি মাছের কথা শুনে সাগর তো ভয় পেয়ে গেল। সে চিৎকার করে বলল, কে 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 কথা বললো? এই মাছ নদীতে কে কথা বলছে? আমরা ভাই, আমরা। বাবা, আজ প্রায় 13-14 বছর ধরে মাছ ধরছি, কিন্তু কোনোদিনও মাছকে কথা বলতে দেখিনি। প্রথম তোমাদের কথা বলতে দেখলাম। কিন্তু তোমাদের যদি আমি ছেড়ে দেই তাহলে আমাদের কি হবে বলো? এখন পর্যন্ত একটা মাছও পাইনি। এই এতক্ষণ পর তোমাদের পেয়েছি। আমি যে বড্ড গরিব, মাছ না বেচতে পারলে আমরা খাবো কি বলো? আমরা জানি তোমার মনে অনেক কষ্ট আছে। তুমি চিন্তা করো না, আমরা তোমায় একটা নতুন জাল উপহার দিলাম। এই জাল তুমি পুকুর খালবিল ভর্তি ভর্তি ইলিশ মাছ আর চিংড়ি মাছ পাবে। বিক্রি করে তোমার আর কোনো অভাব অনটন থাকবে না। তোমরা সত্যি বলছো? সত্যিই তোমরা আমাকে নতুন জাল দেবে? তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের আমি এক্ষুনি নদীতে ফেলে দিচ্ছি। সাগর এই বলে চিংড়ি মাছ আর ইলিশ মাছগুলোকে নদীতে ফেলে দিল। এরপর সে বাড়ি চলে এলো। তারপর সে বাড়ির পাশে পুকুরে ওই জাল ফেললো। আর ওই মাছগুলোর কথা মতো কিছুক্ষণের মধ্যেই ঝুড়ি ভর্তি হয়ে গেল ইলিশ আর চিংড়ি মাছ। ওই দেখে তার চোখ তো কপালে উঠে গেল। ওমা, এ কি দেখছি! যাই, এখন বাজারে যাই, এগুলো এখন বিক্রি করে আসি। আজ ভালোই টাকা হবে মাছগুলো বিক্রি করে। সাগর ওই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। নিজের ভাইয়ের চেয়ে বেশি মাছ বিক্রি করলো।
আর ওই দেখি সোহাগের হিংসে হলো। সে মনে মনে বলল, কি ব্যাপার, সাগর এত ইলিশ আর চিংড়ি মাছ কোথায় পেল? না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে আবার। পরের দিন সোহাগ নদীতে না গিয়ে ভাইয়ের দিকে নজর রাখতে শুরু করলো। সে দেখলো তার ভাই বাড়ির পাশে পুকুরে একটা জাল ফেলছে, তাও আবার নতুন জাল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাগরের ঝুড়ি ভর্তি হয়ে গেল ইলিশ মাছ আর চিংড়ি মাছে। কি ব্যাপার হলো, এই পুকুরে এত ইলিশ আর চিংড়ি মাছ আসলো কোথা থেকে? আমি তো জীবনে কখনো শুনিনি পুকুরে ইলিশ মাছ হয়েছে। আর এই পুকুরে তো আগে কখনো মাছই দেখিনি, কিন্তু এতগুলো ইলিশ আর চিংড়ি মাছ ধরে নিচ্ছে, তাও আবার নতুন জাল দিয়ে। কি জানি বাবু, কিছুই তো বুঝছি না। ধুর, আমি বরং এক কাজ করি, আজ তো নদীতে যাওয়া হলো না, সাগর চলে গেলে এই পুকুরে এসে মাছ ধরব। কিছুক্ষণ পর সাগর তার মাছগুলো নিয়ে বাজারে চলে যায়। আর তাই দেখে সোহাগ পুকুরে জাল ফেলে মাছ ধরার জন্য, কিন্তু একটাও মাছ ওঠে না জালে। ও মা, কি ব্যাপার হলো, সাগর ওইটুকু সময়ের মধ্যে কতগুলো ইলিশ আর চিংড়ি মাছ ধরতে পারলো, কিন্তু আমি এতক্ষণ বসেও একটা মাছও ধরতে পারলাম না। কিছুই তো বুঝছি না, ওর জালে এত অল্প সময়ের মধ্যে এত মাছ উঠলো, আর আমার জালে কিনা মাছই উঠছে না। না, এই পুকুর থেকে মাছ ধরা আমার ক্ষমতার বাইরে। না বাবা, আমি বরং কাল থেকে নদীতেই যাব। এইভাবেই দুই ভাইয়ের দিন কাটছিল। সোহাগ নদীতে প্রতিদিন যায় মাছ ধরতে, আর সাগর মাছ ধরে মাছ বিক্রি করে। কিন্তু সাগরকে দেখে সোহাগের হিংসে হতো বটে, কিন্তু তার কিচ্ছু করার ছিল না, কারণ যে পুকুর থেকে সোহাগ এত মাছ ধরে বাজারে বিক্রি করে সেই পুকুরেই জাল ফেলে কোনো মাছ পাওয়া যায় না। সে নিজের হিংসে নিজের মনেই রেখে দেয়। হঠাৎ একদিন, কি গো, আজ বেরোচ্ছ নাকি? এমনিতেই তো তোমার শরীর খারাপ, এই অবস্থায় বাইরে যেও না। হ্যাঁ, ভাবছি একটু নদীতে যাই। প্রায় 3-4 দিন হয়ে গেল নদীতে যাইনি, আর ঘরেও তো তেমন কিচ্ছুটি নেই যে রান্না করবে। আমি গিয়ে দেখি যদি কোনো মাছ পাই কিনা, ওগুলো বিক্রি করে শাকসবজি নিয়ে আসতে হবে। ও তোমাকে অত ভাবতে হবে না, ঠিকই ওপরওয়ালা কিছু না কিছু ব্যবস্থা করে দেবে। খারাপ শরীর নিয়ে নদীতে যেও না, করুক যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কি হবে? তোমার এখন যাওয়া লাগবে না, তুমি আগে সুস্থ হও, তারপর যেও। রহিমা বাইরে চলে এলো আর বলল, তুমি ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এমন ভাবে যদি সংসার চলে তাহলে তো আমি বেশি দিন টানতে পারবো না। ঘরে তো তেমন কিছুই নেই, 2-3 দিনের মধ্যেই যদি নদীতে যেতে না পারে তাহলে যে কি হবে কে জানে। তুমি ওকে সুস্থ করে দাও, যাতে নদীতে গিয়ে ও আবার মাছ ধরতে পারে। সোহাগ সুস্থ হলো না। তাদের দিনকাল অনেক কষ্টে যাচ্ছিল। এবার আমি কি করি? দিন যতই যাচ্ছে ততই তো তার অবস্থা খারাপ হচ্ছে। ডাক্তারের ওষুধপত্র সবই তো শেষ হয়ে গেল, যা গয়নাগাটি ছিল সবই বন্ধক দিয়েছি। এখন তো আর কিছুই বন্ধক দেবার নেই। আমি কি করব? এক কাজ করি, আমি বরং সোহাগের কাছেই যাই। সোহাগ তো অনেক ভালো মনের মানুষ, ও নিশ্চয়ই আমাদের বিপদে এগিয়ে আসবে। একবার দেখি গিয়ে। রহিমা সাগরদের বাসায় গেল। ওমা রহিমাকে দেখে বলল, আরে ভাবি, তুমি এখানে কতদিন পর এলে? তা বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। হ্যাঁ রে, অনেক বিপদে পড়ে এসেছি। বিপদ? কি বিপদ? কি হয়েছে তোমাদের? তোমাদের কাছে আর কি লুকাবো বলো? আরে ভাবি, তুমি এভাবে বলছো কেন? আমরা তো বড় নই, তাই না? তোমরা তো জানোই তোমাদের ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ, নদীতেও যেতে পারছে না মাছ ধরতে। ঘরে যে টাকা পয়সা ছিল তাও সব শেষ। আমার যা গয়না ছিল তাও বন্ধক দেওয়া হয়ে গেছে। আর তো কিছু নেই ঘরে, তাই তোমাদের কাছে এলাম। আমায় কিছু দিয়ে সাহায্য করতে পারবে? এখন ডাক্তার মশাইকে আবার ডাকতে যেতে হবে, তারপর আবার ওষুধের টাকাও আছে।
অথচ ঘরে খাবার কেনার মতো টাকা নেই। তোমরা যদি আমায় কিছু সাহায্য করতে পারো, ও সুস্থ হলে সব টাকা ফিরিয়ে দেব। ছি ভাবি, তুমি এভাবে বলছো কেন? তোমরা আমাদের শত্রু নাকি? তুমি বাড়ি যাও, আমি বাজার করে ডাক্তার নিয়ে তোমাদের বাসায় যাচ্ছি। ভাইয়া যতদিন না সুস্থ হচ্ছে, তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমার। তুমি মোটেও কোনো চিন্তা করো না। আচ্ছা ভাই। রহিমা এই বলে তার বাসায় চলে গেল। সোহাগ সুস্থ হয়ে উঠল, আর সে তার ভুল বুঝতে পারল। সাগর ভাই, আমি ভুল বুঝেছি। তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আর তোকে আমি বের করে দিয়েছি। ভাই, তুই আমাকে মাফ করে দে। তুই যদি না থাকতি তাহলে যে আমাদের কি হতো। তোর জন্য আমি সুস্থ হতে পেরেছি, দুবেলা দুমুঠো খেতে পেরেছি। ভাই, তুই আমাকে মাফ করে দে। তোর মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার রে, ভাগ্যের ব্যাপার। ছি ছি ভাই, কি বলছো? এটা তো আমার দায়িত্ব। মা বাবা মারা যাওয়ার পর তুমি আমার মাথার ছাদ হয়েছিলে, ভুলে গেছো সেগুলো? এভাবেই দুই ভাইয়ের মধ্যে মিল হয়ে গেল। তারা ওই পুকুরে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ধরে বিক্রি করতে লাগলো। তাদের আর কোনো অভাব অনটন থাকলো না।